হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব এবং এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব যাকে বলা চলে। যে তোমাদের অনেক রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এবং এটা এই কারণেই বানানো হচ্ছে যে অনেকেই কিন্তু নানান প্রশ্ন করছো বারবার, এবং এই প্রশ্নের জবাবগুলো এক এক করতে কমেন্ট দেওয়া উচিত নয় বা পারাও সম্ভব হচ্ছে না, তাই তোমাদের ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই এটা হেল্পফুল এবং সকলেরই কিন্তু একটা, যেহেতু সকলে বেকারত্বের জ্বালাতে ভুগছো আর কি, যে 2022 ডেটে এখনও পর্যন্ত নোটিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি। যেহেতু অবশ্য কিন্তু পর্ষদ সভাপতি এবং শিক্ষামন্ত্রী নিজেও বলেছেন যে ওবিসি কেস মামলা, বা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেও বলেছেন যে ওবিসি কেস মামলার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া রাজ্যে আটকে রয়েছে বা হয়নি এখনও পর্যন্ত। তো তার মধ্যে একটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, যেটা হচ্ছে 2022 ডেটের নিয়োগ প্রক্রিয়া। তো 2022 ডেট যেটা হয়েছিল ডিসেম্বরে, তোমরা জানো। তারপর সম্ভবত তারপরে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি বার হয়ে যায়, এবং পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে 2017 যে চলতি নিয়োগ, যেটা 2022 রিক্রুটমেন্ট চলতি নিয়োগ প্রসেস, সেটা শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু নোটিশ দেওয়ার কথা ছিল। সেটাও তিনি রাখতে পারেনি। সাথে সাথে 50,000 ভ্যাকেন্সি দেওয়ার কথা, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর প্রকাশ পাওয়া যায়নি। এবং সবথেকে ভাগ্যের বিষয় বা ভাগ্য খারাপ যাকে বলা চলে 2022 স্টেটদের, যে ওবিসি কেস মামলা, বলা চলে কি যে 2022 স্টেটের সমস্ত দিক থেকে যেমন সে ঘিরে রেখেছে সমস্যার এমন অবস্থা। তো এই মুহূর্তে কিন্তু একটা বড় যেটা মামলা তোমরা জানো, ওবিসি কেস মামলা। এবং তার সাথে সাথে বলছি অনেকে যে প্রশ্নভুল যে মামলা, সেই প্রশ্নভুলের যে মামলা সেটা হাইকোর্টে জানো তোমরা উঠেছে, এবং এটার সম্ভবত আমার মনে হচ্ছে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চ মাসে আশা করছি, কারণ 56 ডেজ টাইম দিয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টের টাইম নেওয়া হয়েছে যে 56 দিন পর, অর্থাৎ 8 সপ্তাহ পর এই প্রশ্নভুল মামলা, যেটা 2017 এবং 2022, এই মামলার কিন্তু শুনানি হবে। তো এটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ হয়েছে যে প্রশ্নভুল মামলা, যদিও আদৌ মনে হয় না যে এত প্রশ্ন ভুল রয়েছে কি কিছু, কারণ অনেকে অপ্রাসঙ্গিকভাবেও কিন্তু প্রশ্ন করছে। যাই হোক, সেটা বড় কথা নয়। তো প্রথমতই বলে রাখি যে প্রশ্নভুল মামলার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে এতদিন পর্যন্ত থাকেনি। তোমরা আগেও এর আগে আগে যে ভবিষ্যতে যে হবে নিয়োগ প্রক্রিয়া, বা আগে যেগুলো হয়েছে, বা 2022 ডেটের ক্ষেত্রেই বলো, বা 2017তে যেটা হলো, তোমরা দেখতেই পেলে যে 2017 যে প্রশ্নভুল মামলার কেস এই 22-এর সাথেই যুক্ত। কিন্তু সেখানেও যদি খতিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত 2017 যদি প্রশ্নভুল মামলার জন্য যদি আটকে থাকতো, তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো না। তোমরা জানো 2017 যে নিয়োগ প্রক্রিয়া, যে চলতি রিক্রুটমেন্ট 2022, সেটারও কিন্তু নিয়োগ প্রক্রিয়া 31শে জানুয়ারি 2025 শেষ হচ্ছে। তো এক্ষেত্রে বলা যায় যে যারা সন্দেহ করছে যে প্রশ্নভুল মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া আসবে না, সেটা কোনোভাবেই নয়। কারণ এখানে কিন্তু পর্ষদ তথা সরকার কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে যে যদি প্রশ্নভুল মামলার জন্য 2022 ডেটের নোটিশ দেবে না, তাহলে সেটা একদম টোটালি ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা। প্রশ্নভুল মামলার জন্য কোনোভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে না। শুধুমাত্র একটা অজুহাত যেটা দেখিয়েছে, জানি এটা অজুহাতেই বলা চলে এক কথায়, যে ওবিসি কেস মামলা। তো ওবিসি কেস মামলা জানো যে 28 তারিখ, 29 তারিখ ফাইনাল হিয়ারিং রয়েছে। তার আগে 27 তারিখে এসএসসি কেস মামলা রয়েছে, যেটা 26,000 চাকরি বাতিলের। তো এই দুটো কিন্তু বড় কেস আপডেট বলা চলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে, যেটা রয়েছে একটা 26,000 চাকরি বাতিল মামলা, এবং অপরদিকে ওবিসি কেস মামলা। তো এই ওবিসি কেস মামলায় যেহেতু আমাদের মূল বিষয়, এবং সকলে কিন্তু এটার দিকে তাকিয়ে রয়েছে যে ওবিসি কেস মামলা মিটলে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে, যার মধ্যে একটা হচ্ছে 2022 ডেটের নিয়োগ প্রক্রিয়া। তো দেখা যাক 28 তারিখ, 29 তারিখ কী হয়। তো তার সাথে সাথে আরও অনেক প্রশ্ন করেছে যে শূন্যপদ কত দেবে, 2022 টেটের ইন্টারভিউতে কত স্কোর তুললে তুমি সেফ জোন, টোটাল ডিএলএড টেট পাস কত রয়েছে, 2022 যে টেট পাস ইন্টারভিউতে কতজন বসবে, অর্থাৎ এখানে রেগুলার ডিএলএড এবং এনআইএস মিলে কতজন বসতে চলেছে, সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখছো সকলকে বলবো যে চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলে বুস্ট করার জন্য, চ্যানেলটা গ্রো করার জন্য, চ্যানেলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এটা বারবার বলতেও আমার খারাপ লাগে, কিন্তু অনেকেই দেখো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করো না। কারণ একটা তোমাদের সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলের পাশে থাকতে গেলে কিন্তু চ্যানেলটাও গ্রো হয়, এবং এই ধরনের যে আপডেটগুলো সেগুলো আমি শেয়ার করতে তোমাদের সামনে আমি মোটিভেশন পাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশান অন করবে। আর সাথে সাথে বলবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করো, আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। কারণ অনেক কিছু তথ্য থেকে যায় যেগুলো তোমরা স্কিপ করে চলে যাও, যার ফলে কিন্তু বারবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো।
তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেবো এবং আরও কিছু আপডেট তোমাদের সামনে শেয়ার করবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সকলে। তো প্রথমত বলে রাখি যে দেখো যে 2022 স্টেট যে প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু 6,90,932 জন কিন্তু, এটা কিন্তু ঐক্যমঞ্চ যে রয়েছে তোমাদের জানো 2022 স্টেট একটা ঐক্যমঞ্চ এবং অ্যাসোসিয়েশন, এই দুটো গ্রুপ থেকে যে তথ্যগুলো দেয় সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ এগুলো সমস্ত কিছু, এটা অবশ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে কিন্তু এটা দেওয়া। তো যেখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিল 2022-এ, সেটা হচ্ছে 6,90,932 জন, এটা সকলেই আশা করছি জানো। যার মধ্যে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার টেট 2022 এক্সামিনেশন 6,19,102। টোটাল ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স করেছিল, এই অ্যাবসেন্ট করেছিল সেটা হচ্ছে 71,830 জন। এখানে কিন্তু যে ওএমআর ওয়েভড হয়েছে সেটা 6,29,040 জন, যেখানে টোটাল কোয়ালিফাইড করেছিল 1,50,491 জন। এখানে কিন্তু ছিল যেটা সেটা হচ্ছে 2017-তে যারা টেট কোয়ালিফাইড করে চাকরি করছে তারাও যুক্ত ছিল, এনআরএস যুক্ত ছিল, এবং হিউজ সংখ্যক যারা হচ্ছে বিএড ক্যান্ডিডেট, এবং তার সাথে সাথে 2022 টেট 2 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড ক্যান্ডিডেটরা, সেখানে 1,50,491 জন পাস করেছিল। সেখান থেকে কি দেখা যায় একটা বিষয়, যে এখান থেকে প্রায় 92,000 অর্থাৎ 92,000 কিন্তু বাদ চলে যায় প্রথমত বিএডে। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, বোঝার চেষ্টা করো। তো এখানে যদি 1,50,000 থেকে আমি 90 বাদ দিলাম, তাহলে পড়ে থাকে কত না 60,000। ঠিক আছে, 60,000 থেকে কিন্তু পরে এনআরএস বাদ যায়। এনআরএস বাদ যাওয়ার ফলে সংখ্যাটা কত দাঁড়ায় না, যদি 60,000 থাকে, 60K থেকে যদি এনআরএস আবার বাদ গিয়েছিল প্রথমত, সেখানে প্রায় 10,000, তো সেই সংখ্যাটা দাঁড়ায় কিন্তু 50,000। এখনও পর্যন্ত কিন্তু এখানে 2017 টেট কোয়ালিফাইড যুক্ত ছিল। তো 2017 থেকে আমি ধরে নিলাম যে 8,000 ক্যান্ডিডেট ছিল, তো সেটা সংখ্যাটা দাঁড়ায় কত না, সেই সংখ্যাটা দাঁড়ায় কিন্তু তোমাদের 42,000। পরে আবার কি হয় যে এনআরএস, জানো তোমরা কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল যে এনআরএস কিন্তু ভ্যালিড হয়ে যায়, যেখানে ইন সার্ভিস 2017 পর্যন্ত যারা ইন সার্ভিস তারা কিন্তু ভ্যালিড হয়, এবং সেক্ষেত্রে পর্ষদ কী পদক্ষেপ নিচ্ছে 2022-এর জন্য, কোন কোন এনআরএস কারা কতজন ইন্টারভিউতে বসতে পারবে, সেটা কিন্তু একমাত্র পর্ষদের কাছে খবরটা রয়েছে, কারণ অনেকেই কিন্তু ভুয়ো অনেক কিছু দেখিয়ে কিন্তু ইন্টারভিউতে বসার চেষ্টা করবে, বিভিন্নভাবে কেসও হচ্ছে তোমরা জানো, কিন্তু অথেন্টিক এবং কারা বসতে পাবে বা কারা যোগ্য, সেটা একমাত্র এনআরএসদের ক্ষেত্রে বলছি, সেটা কিন্তু পর্ষদ একমাত্র ঠিক করবে, এবং পর্ষদ কীভাবে ঠিক করবে সেটা পর্ষদ জানে। তো এখানে যদি আবার এনআরএস যদি 10,000 ঢুকে যায়, তাহলে সেটা সংখ্যাটা দাঁড়ায় 52,000, অর্থাৎ 52,000 তোমরা জানো 52,153 জন্য কতজন ছিল সামথিং, এই সংখ্যাটা কিছুদিন আগে আমি তোমাদের শেয়ার করেছিলাম। তো এই 52,000 মোট ক্যান্ডিডেট রয়েছে এখন বর্তমানে ডিএলএড এবং এনআরএস, যেখানে 2017 বাদ, বিএডরা বাদ, এবং আদার্স নানান যে ছিল তারা কিন্তু সকলে বাদ যায়। ওকে, তো তার থেকে একটা কথা আমি তোমাদের শেয়ার করব, যেটা হচ্ছে যে কোন ক্যাটাগরিতে কত ক্যান্ডিডেট। তো এটা যেটা হচ্ছে সেটা ক্যান্ডিডেটটা সেটা সমস্তটাই হচ্ছে 1,50,000 উপরে, যেখানে জেনারেল ছিল 48,700 সামথিং, 48,718 জন, ওবিসি এ ছিল 28,686, ওবিসি বি ছিল 36,088, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ছিল 35,000, এসটি ছিল 1,957, এবং টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে এখানে 1,50,491, যার মধ্যে পিএইচ ক্যাটাগরিও প্রবেশ করেছে, এক্স সার্ভিসম্যান বা প্যারা টিচার তারাও কিন্তু এখানে রয়েছে। তো তোমরা এখানে একটা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে, যেটা হচ্ছে সমস্ত দিক থেকে একটা মানে অনেকে প্রশ্ন করছে যে কাট অফের ব্যাপারটার জন্য, তো এটা আমি ক্লিয়ার করে দিই যে দেখো এখানে জেনারেলের এবং এই এসসি এই দুটো ক্যাটাগরি দেখো, ওবিসিবি অবশ্যই থাকেই, জেনারেলের পাশাপাশি থাকে, কিন্তু এই যে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট তাদের কিন্তু সংখ্যাটা হিউজ পরিমাণ। যদিও এখানে বিএড ছিল সেই মুহূর্তে 2017 ক্যান্ডিডেট যারা চাকরি করছে এই মুহূর্তে, এবং এনআরএস, তো এই 35,000 যদি ধরা হয়, সেখান থেকে আমার একটা বক্তব্য যে এসসিদের কিন্তু কাট অফ গতবারের তুলনায় কিন্তু একটু হাই যেতে পারে, এমন বলবো না, যে যেহেতু টেট এক্সামে যে কাট অফ যায় বা টেট ইন্টারভিউ পরে যে ফাইনাল কাট অফ যায়, সেটা অন্যান্য এক্সামের মতো টোটালি আলাদা, অন্যান্য এক্সামের থেকে সম্পূর্ণ আলাদা। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই যখন কাট অফের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করে তখন আমি এটা বলে দিই যে এই টেটের ক্ষেত্রে যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু সম্পূর্ণ বাকিদের থেকে, বাকি যে এক্সামগুলো ওয়ান ডে হয়ে থাকে তার থেকে কিন্তু আলাদা। তো এখানে কিন্তু জেনারেল জেনারেল ওবিসি বি এবং এসসি ও ওবিসি এ, এই চারটা কাস্ট, এই চারটা, প্রথমত এসটিটা আমি বাদে দিলাম, যেখানে
এসটিদের, কারণ প্রায়ই চাকরি কিন্তু হয়ে যায়, প্রায়ই চাকরি হয়ে যায়। এবং এবারেও কিন্তু তার অনন্য ঘটবে না, কারণ এখানেও কিন্তু সে একই ঘটনা ঘটতে পারে, কারণ এসটিদের প্রায় সমস্তরাই কিন্তু রিক্রুটমেন্টে চান্স পায় এবং তাদের চাকরি হয়ে যায়। এবারে মূল বিষয়টা আসছে যে শূন্যপদের ব্যাপারটা। তো শূন্যপদের ব্যাপারে দেখো, আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের ডিপিএসসিতে যে 4-5টা প্রশ্ন তোমরা করো প্রত্যেক জেলা ডিপিএসসিতে গিয়ে, কারণ শূন্যপদটা ডিপিএসসি থেকে পাঠানো হয় এবং এই ডিপিএসসির উপর ডিপেন্ড করে কিন্তু পর্ষদে সেটা যায়। তারপর পর্ষদ থেকে কিন্তু সেটা বিচার বিবেচনা করে সরকারের কাছে বিষয়টা পাঠায়, সরকারের কাছ থেকে সেটা অর্থমন্ত্রকে যায়, তারপর সমস্ত কিছু আপডেট হওয়ার পর আবার পুনরায় পর্ষদকে সেই শূন্যপদগুলো পাঠিয়ে দেয়, তারপর কিন্তু প্রকাশ করে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে গোড়াটা, সেটা হচ্ছে জেলা ডিপিএসসিগুলো। এই জেলা ডিপিএসসিগুলোতে যদি তোমরা না এই প্রশ্নগুলো করো যেগুলো আমি বলছি, একটা হচ্ছে টোটাল অ্যাক্টিভ প্রাইমারি স্কুল কত রয়েছে বর্তমানে 2024 ডিসেম্বর বা জানুয়ারি প্রথম পর্যন্ত, কারণ একটা অ্যানুয়াল সার্ভে হয় তোমরা সকলেই জানো যে প্রত্যেক শিক্ষা দপ্তরে বলো, যেমন ধরো আইসিডিএস বলো কি প্রাইমারি স্কুল বলো কি আপার প্রাইমারি বলো কি হাই স্কুল বলো বা কলেজ লেভেল, সমস্ত দিক থেকে কিন্তু একটা কতটা অ্যাক্টিভনেস রয়েছে কী কী দিক থেকে সেগুলো কিন্তু সমস্ত জানা হয় এবং তথ্য দেওয়া হয়, এবং প্রত্যেকটা তথ্যই কিন্তু এখন জানো যে অনলাইনের মাধ্যমে হয়ে গেছে। তো এখানে তোমরা জেলা ডিপিএসসিগুলোতে গিয়ে এই প্রশ্নগুলো করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে নিজের জেলাতে, তোমার নিজের জেলাকে যেখানে যাবে তুমি আর কি ডিপিএসসিতে, সেখানে স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করবে তোমরা কয়েকজন মিলে যে কত অ্যাক্টিভ প্রাইমারি স্কুল রয়েছে, কত অ্যাক্টিভ স্টুডেন্টস রয়েছে, কত অ্যাক্টিভ প্রাইমারি টিচার রয়েছে, কতগুলো বিদ্যালয়তে 2025-এর মধ্যে ক্লাস 5 ইনক্লুড হয়েছে, নিজের জেলাতে বলছি। এই তথ্যগুলো কিন্তু জানার চেষ্টা করো এবং এটা তোমাদের জানার অধিকার রয়েছে, সেটা তোমরা আরটিআই করে জানো বা সেখানে সাক্ষাৎভাবে বলো, যে কোনোভাবে তথ্যটা জানার চেষ্টা করো। অনেক কিন্তু ডিপিএসসির ওয়েবসাইটে কিন্তু এই বিষয়গুলো দেওয়া থাকে, অনেকে দেওয়া থাকে না। যেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি দেখলাম, দক্ষিণ 24 পরগনাটা দেখলাম যেটা আমি ভিডিওতে দিয়েছিলাম, সেখানে অনেক জায়গাতে কিন্তু 2024 পর্যন্ত আপডেট রয়েছে তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। অনেক ডিপিএসসি কিন্তু এটা দেওয়া নেই, এবং এর জন্যই তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা জেলা ডিপিএসসিগুলোতে যাও এবং তারপরে এইগুলো জানার পর তোমরা একটা রেশিও মেনটেন করে বুঝতে পারছো যে কত শূন্যপদ থাকা দরকার বা কত আদৌ রয়েছে কি না, কত শূন্যপদ তারপরে পাঠানো হলো কি না, এই তথ্যগুলো জানার চেষ্টা করো। কিন্তু এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে শূন্যপদ কিন্তু বর্তমানে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, তাতে করে শূন্যপদটা যথেষ্টই থাকা দরকার। কারণ শিক্ষার হাল ফেরানোর জন্য দুটো বিষয় মূল, একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার যথেষ্ট পরিমাণে নিয়োগ করা, যাতে করে শিক্ষার্থীরা তথা অভিভাবকদের একটা মানে মত থাকে বা একটা অভিপ্রায় ঘটতে পারে যে হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা যথেষ্ট রয়েছে, পড়াশোনা ভালো হবে। আর দ্বিতীয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো এখন আমাদের হাতে একটাই বিষয়, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কারণ নিয়োগ যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ যদি নিয়োগ হয়, তাহলে তোমরা বিদ্যালয়ে যাবে, সেখানে যে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যে শিশু শিক্ষার্থীদের যে জ্ঞান দেওয়ার, সেটা তোমরা সেখানে তোমাদের জ্ঞানটা দেবে। এবং এগুলো হওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু সরকার একটা পরিকল্পনা হবে যে না, ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু উন্নতি ঘটানো দরকার। তো যে বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই, শিক্ষার্থী নেই, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো রেখেই কী হবে বা সেগুলো চালু রেখেই কী হবে। তো সরকারকে প্রথমত, আমার এই ইউটিউব চ্যানেলে যেহেতু অনেক কিছু বলা উচিত নয় অনলাইন মানে একদম ওপেন প্ল্যাটফর্মে, কিন্তু এটা ভাবা দরকার সরকারকে যে হ্যাঁ, নিয়োগ যদি করতে হয় তাহলে প্রাথমিকে কিন্তু গোড়ার দিক থেকে নিয়োগটা যদি হয়, শিক্ষক শিক্ষক শিক্ষিকা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তো অবশ্যই অভিভাবকদের একটা মতপ্রকাশ ঘটবে যে হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করানো জরুরি। এবং এই জন্যই বলবো যে শূন্যপদটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া দরকার। তো এটা কিন্তু নির্ভর করছে সরকারের উপর। তবে হ্যাঁ, তোমরা যদি ডিপিএসসিগুলোতে এই অভিযানগুলো করো বা জানার চেষ্টা করো বা সেরকমভাবে যদি একটা সহানুভূতির সহিত যদি বলো, তো অবশ্যই কিন্তু সেই শূন্যপদটা একটু পাঠানো বেশি সম্ভব হতে পারে। আর এই পর্যাপ্ত শূন্যপদ না দিলে কিন্তু এটা মনে রাখবে যে 52K কম সংখ্যক নয়। 2017 2014 কী ঘটেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরের লিস্টে, একটা লিস্ট রয়েছে যেটা আমি তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু এটা কিন্তু খুবই ভাইটাল বিষয় যে শূন্যপদের ব্যাপারটা জানা, আদৌ শূন্যপদ পাঠানো হলো কি না। কারণ ক্লাস 5 ইনক্লুড হয়েছে মানে শূন্যপদ বেশি থাকার দরকার। এবং সরকারও কিন্তু আশা করছি, এটাই পরিকল্পনা করছে যে 2022 স্টেটের এতদিন যে অপেক্ষা করা হলো, সে অপেক্ষার ফল যেন ভালো হয়। সকলের কাছে এটাই প্রার্থনা করব যে এইগুলো করার চেষ্টা করো, ডিপিএসসিগুলোতে যাও, তাহলেই কিন্তু শূন্যপদের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। আর চাপ না দিতে পারলে কিন্তু নিচের থেকে যদি চাপ না দাও, কিন্তু উপরে কিন্তু এই বিষয়টা তুলবে না। ডিপিএসসিগুলো খামখেয়ালিভাবেও কিন্তু অনেক কিছু শূন্যপদ দিতে পারে, যেটা আগেও ঘটেছে এবং পরবর্তী ক্ষেত্রেও ঘটতে পারে। শূন্যপদ প্রচুর রয়েছে। তোমরা যে 50,000 বা 2022 স্টেটের যে চাকরি প্রার্থীরা 50,000 দাবি করছো,
এটা একদম যথেষ্ট এবং অথেন্টিক, বরং এর থেকে বেশি আরও রয়েছে। তো আশা করা যায় যে শূন্যপদ বেশি দেবে। এবার কত দেবে সেটা কিন্তু আমিও বলতে পারবো না। কাট অফ কী যাবে সেটাও কিন্তু বলার সম্ভব নেই। তবে হ্যাঁ, এটা কাট অফের ব্যাপারটা একটা ক্লিয়ার করে দিই, যে হিসাবে কাট অফ গেছে সেই ঠিক একই মতো যাবে। হয়তো 1 নম্বর কি 0.575 বা 2 নম্বর কাছাকাছি হয়তো হেরফের করবে। 33-এর জায়গায় হয়তো 34 কি 34.5 যাবে নিজের ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার জন্য, ইউআরদের ক্ষেত্রে বলছি। আর যারা সিট কনভার্ট করে যেটা 29 পয়েন্ট সামথিং কিছু একটা গেছিলো, সেটা হয়তো 30-এর কাছাকাছি যাবে, এটাই বলতে পারবো। কারণ একাডেমিকের ব্যাপারটা একটা রয়েছে, কিন্তু সমস্ত বিষয়টা একাডেমিক হোক বা যাই হোক, তুমি যদি ইন্টারভিউতে যদি ভালো দাও, তোমার 23-24 থাকলেও তুমি কোয়ালিফাই করবে। আর যদি তোমার ইন্টারভিউ খারাপ হয় তাহলে কিন্তু 26 থাকলেও তুমি চাকরি পাবে না। এটা কিন্তু মাথায় রেখে কিন্তু প্রিপারেশান নাও সকলে এখন থেকে। তো শূন্যপদের ব্যাপারটা দেখা যাক কতদূর কী হয়। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে ওবিসি কেস মামলা যদি মিটে যায় তাহলে কিন্তু ফেব্রুয়ারির শেষ বা মার্চের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে প্রাথমিকে। কত শূন্যপদ দেবে সেটা বড় বিষয় নয়, কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান পাবলিশ হবেই হবে। এটা কিন্তু চান্সটা অনেকটাই রয়েছে। বলেছিলাম অনেকেই যে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের মধ্যে আসবে, কিন্তু এই ওবিসি কেস মামলা একটা অজুহাত দেখিয়েছে। এবার দেখা যাক ওবিসি কেস মামলা মিটে যাওয়ার পর আশা করছি আর অজুহাতের বিষয় কিছু নেই। কেস কিন্তু অনেকেই প্রাইমারিতে চলে এবং এগুলো চলবেই, কিন্তু মেন বিষয় হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেস জন্য রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়া যেহেতু হয়নি, সেক্ষেত্রে টেটটাও কিন্তু বাদ যাবে না। তো এটা আশা করা যায়। আর যারা বলছিল ওবিসি কেসে যদি কোনো নেগেটিভ রায় আসে তাহলে কি যারা 82 দিয়ে কোয়ালিফাই করেছে তারা কি বাদ যাবে, তো আমি প্রথমত বলে রাখি যে তারা কেউ বাদ যাবে না। ওবিসি কেস মামলার পজিটিভ রায় আসুক বা নেগেটিভ রায় আসুক, কোনো কিন্তু কেউ বাদ যাবে না। কারণ এটার যে একবার সুযোগ সুবিধা ওবিসি কাস্ট দেখিয়ে যারা একবার পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তাদের কিন্তু কোনোভাবে বাদ দেবে না, এটা একদম নিশ্চিত থাকো। 100% তোমরা প্রিপারেশান নাও। এবারে যেটা মূল বিষয় আছে সেটা হচ্ছে যে দেখো এর আগে শূন্যপদগুলো কত গেছিলো, এটা কিন্তু তোমাদের জানা জরুরি। এই কত শূন্যপদ দেওয়া হয়েছিল, প্রথমত বলি যে 2012 প্রাথমিক টেট যেটা হয়েছিল, যেখানে উত্তীর্ণ পরীক্ষার্থী ছিল 18,793, যেখানে কিন্তু শূন্যপদ তাদের জন্য বরাদ্দ ছিল 34,549। ওকে, এখান থেকে কিন্তু অনেক শূন্যপদ কিন্তু থেকে যায়, যেটা সংখ্যাটা হচ্ছে মানে 16,000 সামথিংয়ের মতো। 2014 টেটে কোয়ালিফাইড করেছিল 1,25,703 জন, যেখানে 42,000 এবং এর আগে সমস্ত কিছু মিলিয়ে টোটাল নেওয়া হয়েছিল 55,520টা শূন্যপদ ছিল। ওকে, এই জন্যই বলছি এই শূন্যপদগুলো তোমাদের তথ্যটা দিচ্ছি যে এর আগেও কিন্তু এই সরকারই ছিল, এই মুখ্যমন্ত্রী ছিলেন, এনারাই কিন্তু আসল সরকার, এবং মুখ্যমন্ত্রী যেটা করবে তার উপরে ডিপেন্ড করে শূন্যপদটা, বিশেষ করে কারণ ওনার মতেই মত। তো এই মুখ্যমন্ত্রী ইনিই ছিলেন, ইনিই কিন্তু এত শূন্যপদ দিয়েছিলেন 2012 টেটের ক্ষেত্রে বলো বা 2014 টেটের, যেখানে ক্যান্ডিডেট হিসাবে কিন্তু 2012 2017 কিন্তু একটা হিউজ সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়। এবং 14টা তো বলাই যায় অপেক্ষা রাখে না যে 55,000 ভ্যাকেন্সি, তো সেখানে কিন্তু এখানেও বলা যায় যে 2022 টেটদের জন্য যে 50,000 ভ্যাকেন্সির দাবি, এটা নিছক কোনো কল্পনার বিষয় নয়, এটা একদম সঠিক। এবং এটা মানে আমাদের এটা অধিকার যে হ্যাঁ আমরা এত শূন্যপদ বলতে পারি, যেহেতু 52,000 প্রায় কোয়ালিফাইড করে রয়েছে, 52,000 প্লাস। সেখানে এই 50,000 শূন্যপদ দাবিটা যদি না তোলা হয় তাহলে সকলের চাকরি কিন্তু সুনিশ্চিত করা সম্ভব নয়। দেখো 2017-তে যে 10,618 জন পাস করেছিল, যেখানে 9,896 জন এবং 82 নম্বর পেয়ে কৃতকার্যরা হন 722 জন, যেখানে ভ্যাকেন্সি কিন্তু বরাদ্দ ছিল 11,765 জন, যেখানে 2014 যারা কোয়ালিফাইড চাকরি পায়নি তারা এবং 17 টেট উত্তীর্ণ মিলেছিল এটা ক্যান্ডিডেট। তো ভাবতে পারছো 10,618 থেকে 11,000, এখানেও কিন্তু শূন্যপদ ফাঁকা থেকে যায়। টেট 2022-এর ক্ষেত্রে 1,50,000 টোটালটা, যারা 2014 কিছু ক্যান্ডিডেট যারা অকৃতকার্য হয়েছে 2017 এবং 2022, এই মিলে কিন্তু সংখ্যাটা আমি সমস্ত কিছু বাদ দিয়ে 52,000 ধরছি। তো এখানে শূন্যপদ কত দেবে এটা কিন্তু প্রশ্নচিহ্ন এখনও থেকে যাচ্ছে। তো শূন্যপদ যদি আশা করছি যদি বেশি সংখ্যক আসে, কিছুটা হলেও যদি বেশি আসে, তো তাহলে কিন্তু অনেকেরই চাকরি সুনিশ্চিত হবে। তো যারাই প্রিপারেশান নিচ্ছ একটু জোর কদমে প্রিপারেশান নাও এই মুহূর্তে, কারণ একটাই তোমাদের লক্ষ্য যে ডিপিএসসিগুলোতে যে অভিযান, সে অভিযান করা এবং সাথে সাথে নিজেদের প্রিপারেশানটা বুস্ট করা। কারণ প্রিপারেশান বুস্ট থাকলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার দিকটা, যে ইন্টারভিউর দিকটা, সেটাও তোমাদের কিন্তু ভালোভাবে আশা করা যায়। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, সেটা হচ্ছে 2022 টেটে যারা প্রিপারেশান নিচ্ছ আমার চ্যানেলের মধ্য দিয়ে, যদিও এটা অ্যাডভার্টাইজ করা আমার মানে আসল লক্ষ্য নয়, যেহেতু তোমাদের নিউজগুলো আপডেটটাই দেওয়া এখন উদ্দেশ্য ছিল, কিন্তু
যারা হয়তো এখনও পর্যন্ত ইন্টারভিউ সঠিকভাবে সঠিক মানে পথে ইন্টারভিউ প্রিপারেশন নাওনি, তাদেরকে সকলকে অনুরোধ করব যে দ্য ওয়ে পেস এডুকেশন যে চ্যানেল থেকে তোমরা দেখছো ভিডিওটা এই মুহূর্তে, অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে আগে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ চ্যানেলটা পাশে থাকার জন্য, চ্যানেলটা গ্রো করার জন্য। এবং চ্যানেলের যে প্লেলিস্টে দেখবে 2022 স্টেট ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে অনেক ক্লাস করানো রয়েছে, প্রায় 70-র কাছাকাছি ক্লাস করানো হয়ে গেছে। যে ক্লাসগুলো 2017 ইন্টারভিউতে পড়েছিল প্রশ্ন, সেই প্রশ্ন, তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো শুধু আমার একার দ্বারা প্রস্তুত করা নয়, এগুলো 500+ কিন্তু টিচার যারা 2017-তে কোয়ালিফাইড করেছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, তাদের কাছ থেকে ব্যাখ্যা কীভাবে কী প্রশ্ন করেছিল সেই ধরনের প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন করানো হয়েছে। এবং প্রত্যেকটা যে ইউটিউব ক্লাসে যে করানো হয় যে ক্লাসগুলো 2022 স্টেটের, তার পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা মোড়ে যাবে, ওখানে কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে। টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে সেখানে টেলিগ্রাম চ্যানেলে যে ফাইল রয়েছে, ফাইলে গিয়ে পিডিএফগুলো ডাউনলোড করে পড়াশোনা করবে। সাথে সাথে বলে রাখি, এই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে 3টে পিডিএফ ফাইল বুক বানানো হয়েছে, এবং যেগুলো অনেক শিক্ষার্থী বা অনেক চাকরি প্রার্থী কিন্তু এগুলো বাই করে ফেলেছে। কারণ কি? কারণ এই যে একটা হচ্ছে ভাইবা রিলেটেড পিডিএফ ফাইল বানানো হয়েছে, যেটা 2017 এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন এবং ক্লাসের প্রশ্নগুলো অ্যাড করা রয়েছে। কী ধরনের মানে সাবজেক্ট বেসড প্রশ্ন বলো বা প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে প্রাথমিক বিদ্যালয় বইয়ের তার প্রশ্ন, বিভিন্ন লেখক পরিচিতি, শিক্ষা কমিশন, আরটিই, এনসিএফ, নিপুণ ভারত মিশন, বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস, সাথে সাথে সিচুয়েশন বেসড প্রশ্ন অনেক করানো রয়েছে। তো একটা হচ্ছে ভাইবার জন্য, আরেকটা আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা অর্থাৎ 23টি জেলা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ডিটেলস তথ্য, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করে, তোমরা জানো এটা নিয়ে। কেউ কিন্তু এটা নিয়ে যে জানো না সেটা বড় বিষয় নিয়ে, সকলেই জানো। তো এটা হচ্ছে একটা পিডিএফ যেটার দাম ছিল 180 টাকা, এখন বেড়ে গিয়ে 200 টাকা হয়ে গেছে। তখন কিন্তু অফারে ছিল এবং তার জন্য এই থাম্বনেলটা তখন দেওয়া রয়েছিল, এবং এটার দাম রয়েছিল 125 টাকা, যেটা রয়েছে 150 টাকা। ওকে, আরেকটা তোমাদের রিকোয়েস্ট, এবং এটা আমারও কিন্তু ভালো লেগেছিলো, এবং সাথে সাথে যাদের আমাদের যে গ্রুপ রয়েছে 500+ যে টিচার রয়েছেন 2017, তো তাদের তত্ত্বাবধানে তাদেরকে সকলকে বলবো থ্যাংক ইউ, কারণ ওনারা না থাকলে কিন্তু এই যে পিডিএফগুলো বানানো সম্ভব হতো না আমার একার দ্বারা। তো এখানে কিন্তু ডেমো পিডিএফ ক্লাস 1 এবং 2 অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে, আমার বই বা যে কুটুম কাটাম, এই সমস্ত যে টপিকগুলো থাকা দরকার আর কি, তো ওখান থেকে কিন্তু ভাইবার জন্য 35টা কিন্তু ডেমো মানে ক্লাস করানো রয়েছে। ক্লাস মানে কী বলবো, এইগুলো নোটস বানানো হয়েছে, যেখানে প্রত্যেকটা পড়ার পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে। শিক্ষক শিক্ষিকা কীভাবে ডেমো দেবে তার ব্যাখ্যা রয়েছে। 2017 ইন্টারভিউতে করা গুরুত্বপূর্ণ পড়ার ডেমোগুলো রয়েছে। প্রত্যেকটি পড়ার ডেমো কম সময়ে কীভাবে দেওয়া যায়, উপস্থাপন করা যায় সেটা দেওয়া রয়েছে, এবং সহজ ও সাবলীল ভাষাতে কিন্তু এগুলো প্রয়োগ করা হয়েছে। তো এই 3টে পিডিএফ যদি কেউ বাই করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই কিন্তু পেয়ে যাবে। যেগুলোর দাম 10 জানুয়ারি পর্যন্ত অফারে ছিল 600 টাকা, দামের জায়গায় 550, এবং এটা আমি তোমাদের অফার রেখেছি 26শে জানুয়ারি পর্যন্ত, প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। এই 550 টাকাতে 3টে বই যদি একসাথে কেউ বাই করো পিডিএফগুলো, তাহলে কিন্তু 550তেই পেয়ে যাবে। এবং এগুলো তোমার ইন্টারভিউ পথ প্রশস্ত করতে বা তোমার নলেজ বুস্ট করার জন্য কিন্তু যথেষ্ট আমি বলবো। এবং নট অনলি একজন কি দুজন এগুলো বাই করেছে, প্রায় 500-600 কিন্তু তার থেকেও বেশি চাকরি প্রার্থী কিন্তু বইগুলো বাই করে ফেলেছে, এবং টেলিগ্রাম চ্যানেলে 400-র কাছাকাছি কিন্তু চাকরি প্রার্থী যুক্ত আছে। তো অবশ্যই ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, এবং ক্লাসগুলো বলবো তার আগে সমস্ত ক্লাসগুলো দেখো, তারপরে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে পিডিএফগুলো সংগ্রহ করো, যেগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং এই পিডিএফগুলো বাই করার রিকোয়েস্ট করবো, কারণ এগুলো বাই করলে তোমাদের নলেজ অনেকটা বুস্ট হবে। সাথে সাথে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এর জন্য যে ডেমো পিডিএফ, ওগুলোও কিন্তু বানানো হচ্ছে এক এক করে। তো এগুলো যদি বাই করে রাখো তো অবশ্যই তোমাদের কাজে লাগবে। ওকে, তো আজকের এটাই ছিল আপডেট। কেউ কিন্তু কোনোভাবেই ডিমোটিভেশন হবে না। আশা করছি খুব দ্রুততার সাথে কিন্তু নোটিফিকেশান আসবে, এবং ইন্টারভিউতে কত স্কোর তুললে তুমি সেফ জোনে যাবে সেটা দেখো। একমাত্র বলবো যে যতটা পারবে সম্ভব, যেহেতু যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, 23-22 রয়েছে, তাদের বলবো ইন্টারভিউ একদম জোর কদমে প্রিপারেশন চালাও, যাতে করে 10-এর মধ্যে 10 পাওয়া যায়। কারণ ডেমোতে একটু ভালো করে তুমি যদি উপস্থাপন করতে পারো, 10-এর মধ্যে 5, যে 5 রয়েছে 5-এর মধ্যে কিন্তু 4.5 পাবেই পাবে। এবং ভাইভাতে যদি 5টা প্রশ্ন জায়গায় যদি 3টাও দিতে পারো, তাহলেও কিন্তু 8 নাম্বার তোমার দাঁড়িয়ে যায় ওখানে। তো সেখান থেকে বলা যায় যে যদি ইন্টারভিউতে 8, 9, 10 যারা নাম্বার তুলতে পারবে, তাদের চাকরি হওয়ার
নিশ্চয়তার কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। এবং আমি বলবো যে 8 নয় কেন 10-এ 10 তোলারই চেষ্টা করো, যেটা আগামীতেও ঘটেছে এবং পরবর্তীতেও কিন্তু এটাই ঘটবে। আগামী আগামীতেও কিন্তু ঘটবে এই বিষয়টা, যেটা আগে ঘটেছে যে 2017-এ যে হিসাবে ইন্টারভিউতে নাম্বার দিয়েছিল, হয়তো সেখানে শূন্যপদের থেকে ক্যান্ডিডেট সংখ্যা কম ছিল, এখানে হয়তো বেশি থাকতেও পারে। তো তাও বলবো ইন্টারভিউতে নিজের প্রিপারেশানটা একদম জোর কদমে চালাও, কেউ ডিমোটিভেশন হবে না, এদিক ওদিক কথায় কোনো কান দেবে না। শুধুমাত্র ডিপিএসসিগুলো একটু খবর নাও, চেষ্টা করো একজোট হয়ে, এবং সাথে সাথে 50,000 শূন্যপদের দাবি কিন্তু তোলো এবং প্রিপারেশান চালিয়ে যাও। এভাবে প্রিপারেশান যদি চালাও, বইগুলো যদি বাই করে পড়াশোনা করো, সাথে সাথে ক্লাসগুলো দেখো, অনেকটা কিন্তু তোমাদের নলেজ বুস্ট হবে। ওকে, তো আজকের এটাই ছিল আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলের। যদি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কতটা প্রিপারেশান নিচ্ছ ভালোভাবে, ইন্টারভিউ প্রিপারেশান শুরু করেছো কি শুরু করোনি, কে কোন ক্যাটাগরিতে কত একাডেমিক স্কোর হয়েছে সেগুলোও জানাতে পারো। আশা করছি যতটা সম্ভব তোমাদের সঠিক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।